হাজার বছরের পুরনো এক রাক্ষসী দুর্গ, যেখানে কয়েক বছর পর পর রাক্ষসের ইশারায় সাধারণ মানুষকে বলির উদ্দেশ্যে দুর্গের মধ্যে প্রবেশ করানো হতো। যেই একবার এই দুর্গের ওপারে গিয়েছে সে আর কখনো ফিরে আসতে পারেনি। গ্রামের সকলেই মনে প্রাণে বিশ্বাস করে রাক্ষসকে খুশি রাখতে পারলেই তাদের গ্রাম এক অভিশপ্ত ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। বিদেশ ফেরত বীরু 10 দিনের জন্য গ্রামে এসে এমন কাণ্ড দেখে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেয়। দুর্গের কাহিনীকে কুসংস্কার প্রমাণ করতে গিয়ে বীরু নিজেই রাক্ষসী রাজ্যের মায়াজালে ফেসে যায়। কমেডি হররে ভরপুর রাক্ষসা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। রাতের আকাশে মহাকাশ থেকে মনে হচ্ছে যেন একটা উল্কাপিণ্ড পৃথিবীর বুকে ধেয়ে আসছে। মাটি খুঁড়ে আপনা আপনি বিশাল বড় একটা পাথরের দেয়াল বেরিয়ে এসেছে। গ্রামবাসীরা দেখেই কিছু একটা আন্দাজ করে বলে ওঠে, এটাই তাদের জন্য লাস্ট ওয়ার্নিং। মহাকাশ থেকে বার্তা এসেছে, বলিদানটি অবশ্যই গ্রামের ওপারের দুর্গে পৌঁছাতে হবে। আসলে এই গ্রামে প্রায় সময় একটা জলজান্ত প্রাণকে বলি দেয়া হতো। অর্থাৎ এই বিশাল দুর্গের ভেতরে কয়েক বছর পর পর পুরো গ্রামবাসীরা মিলে একজন মানুষকে তারা খাবার সমেত পাঠিয়ে দিত। এরপরে তাদের আর কোনো হদিস পাওয়া যেত না। সময়ের সাথে সাথে একদিন একটি বাচ্চাকে বলিদান চাওয়া হয়। এই বিষয়টা ভার্মা রাজার পছন্দ হয় না, তাই সে এই বিষয়ে সকলের সাথে আলোচনা শুরু করে। এক পর্যায়ে এক কর্মী এসে বলে, প্রভু, আমি দুর্গে প্রবেশের দ্বিতীয় একটি পথ খুঁজে পেয়েছি। ব্যাস, সকলে মিলে দ্রুত সেই দ্বিতীয় রাস্তা থেকে দুর্গের মধ্যে প্রবেশ করতে শুরু করে। এরপর দুর্গের মধ্যে থাকা রাক্ষসকে আক্রমণ করে। তবে দুর্ভাগ্যবশত কেউ বেঁচে ফিরতে পারে না, কারণ সে এক অন্ধকার অশুভ আত্মা ছিল। বাইরে ভার্মার বাবা তার পোতাকে বলে, তোমার বাবা যে ভুল করেছে এই ভুল যেন আর কেউ না করে। এই প্রচলিত নিয়ম আমাদের অনুসরণ করে যেতেই হবে। এরপরের দৃশ্য 2026 সালে চলে আসে, যেখানে আমেরিকা থেকে ফিরে আসা বীরু নামের ছেলেটি নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। গ্রামের বাসে উঠতেই ছেলেটি পণ্ডিত মশাই আর অনেকের সাথে কথা বলতে শুরু করে। যদিও বীরুকে অনেক আগে দেখার কারণে কেউই সেভাবে চিনতে পারছিল না। বীরুর সাথে রয়েছে বালু। কথায় কথায় বীরুবাবু সকলকে বলে ফেলে সে গ্রামের মেয়ে সুকন্যাকে ভালোবেসে ফেলেছে। আজ অনেকদিন পর তার সাথে দেখা হবে তার। বালু সুকন্যার ব্যাপারে কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বীরুবাবু বলে, তুই ওর ব্যাপারে কোনো কথাই বলতে যাবি না, কারণ আমি আরো আগে থেকেই জানি তুই ওকে খুব একটা পছন্দই করিস না। এ কথা শুনে দূর থেকে পণ্ডিত মশাই হেসে ওঠে, কারণ আজকে সুকন্যার বিয়ে। সকলে মনে আনন্দ রেখে বাবু সাহেবকে বিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। যখন গেটে বিয়ের পোস্টার দেখা যায় তখন বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যায়। সে দৌড়ে তার বাবুর কাছে গিয়ে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সুকন্যা তার দাদিকে দেখিয়ে বলে, আসলে আমার দাদি মৃত্যুর আগে আমার বিয়েটা দেখে যেতে চেয়েছে, এটাই তার জীবনের শেষ ইচ্ছে। বাবু সাহেব আফসোস করে। তবে দাদিমার দিকে তাকালে দেখতে পায় দাদিমা তো আনন্দে এমন ভাবে নাচছে তাতে তাড়াতাড়ি মরবে বলে মনেই হচ্ছে না। মৃত্যুর পথযাত্রীকে এত এনার্জেটিক দেখে বাবু তার বাবুকে কিছুই বলতে পারে না। তখন দেখা যায় বাবু গানের তালে যেন নিজেই নেচে উঠেছে। এদিকে আবার বর অন্য পাশে সুকন্যা আর তার প্রেমের ব্যাপারটা বন্ধুদের সাথে শেয়ার করে। বাবু সাহেব বুঝতে পারে সুকন্যার ইচ্ছেতেই এই বিয়েটা হচ্ছে। আসলে বাবু সাহেব প্রেমের নামে এতদিন বড়সড় ধোঁকা খেয়েছে। বাবু সাহেব এতদিন যত টাকা সুকন্যার পেছনে খরচ করেছে, সুকন্যা এলাকাবাসী আর তার পরিবারের কাছে বলে বেরিয়েছে বীরু নিজের ভাইয়ের মতো ভালোবেসে মোবাইল ফোন, জামা কাপড়, টাকা পয়সা সুকন্যাকে গিফট করেছে। সুকন্যা বাবুকে বলে, তোমার পছন্দের খাবার রান্না করতে বলেছি মেনুতে, তুমি যাবার আগে খেয়ে নিও। এই বলে সে চলে যায়। বাবুকে মন খারাপ করে থাকতে দেখে বালু তার কাছে এসে দাঁড়ায়। বাবু বলে, এখনো সুকন্যা আমার ভালো লাগা মন্দ লাগার ব্যাপারে নজর রাখছে, তার মানে ওর মনের মধ্যে আমার জন্য এখনো ভালোবাসা রয়েছে। প্লিজ বন্ধু, তুমি কিছু একটা করো যাতে এই বিয়েটা ভেঙে যায়। বালু উপায় খুঁজে না পেয়ে সেই পণ্ডিত মশাইয়ের বাড়িতে নিয়ে চলে যায়। লোকটির নাম হচ্ছে চারি আর তার মেয়ের নাম হচ্ছে শুভ লক্ষ্মী। বাড়ির মধ্যে প্রবেশ করে তারা দুই বন্ধু খেয়াল করে চারি কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে কিছু মানুষদের সাথে আলোচনা করছে। পণ্ডিতজি বলে, আমি গ্রহের গতিবেগ নিয়ে অধ্যয়ন করেছি, এই সবগুলোই এই গ্রামের জন্য বিপরীত ইঙ্গিত দিচ্ছে। আমার পূর্বপুরুষেরা ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের লোকেরা একটি উল্কাপিণ্ডের সাক্ষী হতে পারে। পঞ্চায়েত প্রধান বলে, এটা সত্যি হয়ে যেতে পারে। এই ভয়টা এখনো আমাকে তাড়া করে বেড়ায়। গ্রামের মধ্যে যে কারো নামই উঠে আসতে পারে। পণ্ডিত বলে, আমাদের এই বিষয় থেকে গ্রামবাসীকে দূরে রাখা দরকার, যেন এই বিষয়টা কেউ জানতেই না পারে। লুকিয়ে লুকিয়ে দুই বন্ধু এসব কথা শুনছিল।
এ সময় পণ্ডিতের মেয়ে লাক্ষ্মী ওরফে লক্ষ্মী এসে বলেন, এখানে আপনারা লুকিয়ে কি শুনছেন? বালু বলে, সব্বু, ও হচ্ছে বীরু, ও সুকন্যাকে ভালোবাসে, আজ ওর বিয়ে। লক্ষ্মী বলে, তো অন্য কাউকে ভালোবাসো? বাবু সাহেব রেগে ওঠে। পাল্টা জবাবে লক্ষ্মী তার কর্মচারী আনন্দকে ব্ল্যাক কোবরা আনতে বলে। ব্ল্যাক কোবরার মধ্যে এক ধরনের কাজল ছিল। লক্ষ্মী বলে, তার কোমরে শুধু এক বিন্দু লাগিয়ে দাও, দেখবে সে তোমার পিছু পিছু ঘুরবে, এটাই আমাদের জাদুর শক্তি। বাবু লজ্জা কণ্ঠে বলে, বিয়ের আগে তার কোমর স্পর্শ করা যাবে? বালু বলে, এত খুশি হওয়ার কিছু নেই, এটাই তোমার জন্য লাস্ট চান্স। যদি এই সুযোগ হাতছাড়া করো তাহলে সুকন্যাকে অন্য কেউ দেখে নেবে। পরক্ষণেই দুই বন্ধু দ্রুত বিয়ে বাড়িতে চলে যায়। সারাদিন সুকন্যার পেছনে ঘুরঘুর করতে থাকে, কারণ তারা কোনো এক সুযোগের অপেক্ষায় রয়েছে। সুকন্যার কোমরে সেই কাজল লাগিয়ে দিতে পারলেই সুকন্যা বাবুর প্রেমে পাগল হয়ে যাবে। সারাদিন পেরিয়ে রাত হয়ে যায়। কোনো এক সুযোগে বাবু সুকন্যার পিছু করে, তার কোমরের কাজলটা লাগিয়ে দিয়ে আসে। বাইরে বেরিয়ে তার বন্ধুর কাছে সুকন্যার লাল শাড়ি পরনের সৌন্দর্যের কথা বলতে শুরু করে। তবে তখনই দেখা যায় সুকন্যা তো লাল শাড়ি পরেনি, সে তো বিয়েতে সবুজ রঙের শাড়ি পরেছে। তার মানে ভুল জায়গায় তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয়েছে। তারা লাল শাড়ি পরা মেয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। দেখা যায় বয়স্ক এক আন্টির কোমরে ভুলবশত বাবু কাজলের ছাপ লাগিয়ে দিয়েছে। মনের দুঃখে লাল পানি খেয়ে তালমাতাল হয়ে বাবু রাস্তার মধ্যে হাঁটতে শুরু করে। পথের মধ্যেই লক্ষ্মীর সাথে দেখা হয়। লক্ষ্মীকে দেখে বাবু সাহেব মনের কষ্টে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। লক্ষ্মী বলে, তুমি এক মেয়ের পেছনে কেন পড়ে আছো? বাবু বলে, তুমি কখনো মন থেকে কাউকে ভালোবেসেছো? যাকে ভালোবাসবে তখন দুনিয়ার অন্য কাউকে তোমার ভালো লাগবে না। এই বলেই সে দেবদাসের অভিনয় করতে গেলে সামনে থেকে কিছু যুবতী মেয়েদের দেখতে পেয়ে নিজেকে রোমিও ভাবতে শুরু করে দেয়। এ সময় পণ্ডিত এসে তার মেয়েকে সাথে করে নিয়ে চলে যায়। বাবু সাহেব লাল পানি খেয়ে মাতাল হয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। হুট করেই তার সামনে লাল শাড়ি পরনে কেউ একজন এসে হাজির হয়। আতঙ্কিত হয়ে বাবু কোনো মতে সেই স্থান থেকে এগিয়ে যেতে শুরু করে। এবার মাতাল অবস্থায় নিজের বাড়ির রাস্তা ভুলে গিয়ে সেই দুর্গের সামনে চলে আসে। বাবু খেয়াল করলেই দেখতে পায় আকাশ থেকে একটা উল্কাপিণ্ড দুর্গের মধ্যে ছুটে গিয়ে পড়েছে। এটাই হচ্ছে প্রথম সতর্কতা, যার ভয় পণ্ডিত মশাইরা করছিল। এদিকে গ্রাম প্রধানের বাড়িতে রাজার বংশের একমাত্র ওয়ারিশ চিন্তিত হয়ে বসেছিল। এই মুহূর্তে তার আলমারির দরজায় বারবার আওয়াজ হতে শুরু করে। আলমারির দরজাটা খুললে দেখা যায় তার মধ্যে একটা বক্সে আলোতে যেন পুরো ঘর ভরে গিয়েছে। গ্রাম প্রধানের মনে পড়ে যায় তার দাদার মৃত্যুর আগে তার হাতে এই চাবি দিয়ে সে বলেছিল, যদি কোনো উল্কা পড়ে তার মানে আর সময় বাকি নেই, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কাকে পাঠাবে। রাজ পরিবারের বংশধর হিসেবে এটা তোমার দায়িত্ব। যদি অর্পণ না করা হয় এই গ্রামটি কিন্তু শ্মশানে পরিণত হবে। এই কথার সাথে সাথেই গ্রামের একটা গাছে আগুন লেগে যায়। অন্যদিকে দুর্গের সামনে বাবু মাতাল অবস্থায় আবল তাবল বলছিল। এ সময় হুট করেই তার সামনে একটা পাথর আসে। বাবু এর পরও এই বিষয়ে পাত্তা দেয় না। আচমকা কিছু একটা দেখে বাবুর চোখ যেন ছানা পড়া হয়ে যায়। পরদিন সকালবেলা মাতাল বাবু ঘুম থেকে উঠে এত মানুষকে দেখে আগে নিজের চশমাটা পরে নেয়। সামনে পুলিশ অফিসারকে ভাঙা সানগ্লাসের মাধ্যমে দেখতে পেয়ে বলে ওঠে, স্যার, আপনি অর্ধেক আলোতে আর অর্ধেক অন্ধকারে কেন দাঁড়িয়ে রয়েছেন? অফিসার রেগে বলে ওঠে, গতকাল রাতে কি হয়েছিল যার জন্য তুমি এখানে ঘুমিয়ে পড়েছ? বাবু বলে, ঘুম এসেছে তাই বাড়ি না গিয়ে এখানেই ঘুমিয়েছি। পুলিশ অফিসার বলে, একটা সিরিয়াস ম্যাটার নিয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করছি। কনস্টেবল বলে ওঠে, স্যার, সমুর শার্টের কিছু অংশ বাবুর শরীরে রয়েছে, আবার সেই স্থানের পাশেই একটা মদের বোতল পাওয়া যায়। তাই পুলিশ অফিসাররা ধারণা করে নেয় যেহেতু সমু গতকাল রাত থেকেই নিখোঁজ রয়েছে, বাবুর শরীরে সমুর ছিঁড়া শার্টের অংশ আর পাশে মদের বোতল দেখে তার খুনি হিসেবে বাবুকেই ধারণা করা হয়। বাবু খুনের ব্যাপারে অস্বীকার করে, তাই তো তাকে টেনে হিঁচড়ে গ্রাম পঞ্চায়েতের সামনে এই ব্যাপারে সালিশির জন্য নিয়ে আসা হয়। সালিশির সময় লক্ষ্মী বলে, স্যার, সমু নিখোঁজ হয়েছে প্রায় 2 দিন হলো, তাহলে এই ব্যাপারে কেন বাবুকে সন্দেহ করা হচ্ছে? এর মধ্যে নানা ধরনের কথার পরে পঞ্চায়েত প্রধানরা বাবুকে নির্দেশ করে বাবু সাহেবের পাসপোর্ট নিয়ে ফেলতে, যেন তাদের তত্ত্বাবধানে রাখা হয়। যতদিন না সমুকে পাওয়া যাচ্ছে কিংবা তার খুনের ব্যাপারে কোনো কিছু জানা যাচ্ছে ততদিন বাবু সাহেব এক ঘরে থাকবে। গ্রামের কোনো বিষয়ে যেন কেউ তাকে হেল্প করতে না যায়, যার জন্য বাবুকে নিজের গ্রামে এসেও নিজের কাজ নিজেকেই করে খেতে হয়। সামান্য সবজি কিনতে গেলেও সবজি বিক্রেতারাও তার কাছে সবজি বিক্রি করে না। আবার পঞ্চায়েত প্রধান বলেছিল প্রতিদিন সমুর স্ত্রীকে ক্ষতিপূরণ বাবদ 250 রুপি করে দিতে হবে। তাই তো রাত 12টা বাজার পরপরই সমুর স্ত্রী ক্ষতিপূরণ নিতে বাবুর বাসায় চলে আসতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রাজার শেষ বংশধর কোনো এক ব্যক্তিকে বলছে সে আসার পর থেকেই সমস্যা তৈরি হতে শুরু করেছে, তাই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সে ওই দুর্গের কাছে না যায়।
অন্যদিকে লক্ষ্মী তদন্ত করে জানতে পারে গঙ্গা দাদু লাস্ট বার সমুকে দেখতে পেয়েছিল। এই বিষয়টা বালুকে জানালে বাবু সহ সেই দাদুর কাছে তারা চলে যায়। দাদুকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। দাদু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলে, তবে সমুকে সে ঠিক কোথায় দেখেছে, কখন দেখেছে এ সম্পর্কে কোনো কথাই বলে না। কিছুদিন পর পঞ্চায়েতের কাছে হুট করেই একটা দুঃসংবাদ আসে। গ্রামের নদীর পাড়ে হাজারো পশুর কঙ্কাল মাটিতে পড়ে আছে। এটাই হচ্ছে দ্বিতীয় সতর্কবার্তা। রাতের বেলা মনমরা হয়ে বাবু বসে আছে। লক্ষ্মী সেখানে বসে পড়ে। বাবু বলে, একটা মেয়েকে ভালোবেসে আমি গ্রামে আসলাম, মেয়েটিকে হারালাম, আমার পাসপোর্ট হারালাম। লক্ষ্মী বলে, তোমার হাতটা দাও আমি দেখি। বাবু দিতে না চাইলেও লক্ষ্মী জোর করে তার হাত দেখে বলে, তোমার ভালোবাসার রেখা তো অনেক লম্বা, সব সমস্যা খুব দ্রুত চলে যাবে। সৌমুর কেসটা তুমি খুব দ্রুত সলভ করতে পারবে। বাবু বলে, কেসের বিষয়ে আমি চিন্তিত নই, আমি প্রথমেই সুকন্যাকে ভুলে যেতে চাই। লক্ষ্মী বাবুর অনেকটা কাছে গিয়ে বলে, তুমি জানো, নবম শ্রেণীতে থাকতে আমি তোমার সাথে একই বেঞ্চে বসতাম। পরে সেই বছর ফেল করার পর আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম, আর আমার জায়গায় সুকন্যা তোমার পাশে বসতে শুরু করলো। বাবু সাহেব এই কথা শুনেও প্রেমের ইঙ্গিত বুঝতে না পেরে লক্ষ্মীকে উদ্দেশ্য করে বলে ফেলে, নবম শ্রেণীতেও তুমি পাশের মার্কটা উঠাতে পারোনি? আমি তো এখানকার পড়াশোনা শেষ করে বিদেশে চলে গেলাম, তবে ফিরে এসে দেখো কি পেলাম। লক্ষ্মী বলে, কেন? তোমার ঠাকুমা তো আছে, আমিও আছি তোমার পাশে। মানে এক প্রকার সেই ছোট থেকেই মনে মনে লক্ষ্মী বাবুকে ভালোবেসে এসেছে। সময়ের সাথে সাথে লক্ষ্মী আর বাবুর বন্ধুত্ব আরো গাঢ় হতে থাকে। লক্ষ্মী সব সময় বাবুর আশেপাশে থাকার চেষ্টা করত, তার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করত। একদিন রাতের বেলা ভালু এই ব্যাপারেই বাবু সাহেবকে কিছু কথা বলতে শুরু করে। বাবু বলে, আমার মনে হয় সবুল লক্ষ্মী তোকে পছন্দ করে। বাবু বলে, তার মানে তুই বলছিস আমি আবারও প্রেমে পড়বো? কিন্তু আবারও যদি ছ্যাঁকা খাই? এসব কথা বলতে বলতে তারা বাড়ি চলে যায়। বাবুর মনে যেন লাড্ডু ফুটছিল, কারণ তাকে একটা মেয়ে ভালোবেসেছে। এ কথায় তার যেন কোনো খুশির সীমাই থাকে না। সে চিন্তা করে কাল সকালেই এই ব্যাপারে লক্ষ্মীর সাথে কথা বলবে। সেদিন রাতের বেলা মাটি ভেদ করে প্রাচীন কালের সেই দেওয়াল জাগ্রত হয়, অর্থাৎ তৃতীয় সতর্কবার্তাও চলে এসেছে। গ্রামের অধিকাংশ মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। রাজার একমাত্র সেই বংশধর পুরনো সেই পাণ্ডুলিপির বক্সটা সকলের সামনে ওপেন করে। এখানে আদিকালের এই ঘটনার কিছু সারাংশ লেখা রয়েছে। বহু যুগ আগে এক মারাত্মক রোগ গ্রামটিকে ধ্বংস করেছিল। কোনো উপায় না পেয়ে রাজা এক অন্ধকার শক্তিকে জাগিয়ে তুলেছিল, এক পৈশাচিক শক্তি। রাজা তার প্রজাদের বাঁচানোর জন্য এই পৈশাচিক শক্তির কাছে মিনতি করতে থাকলো। এক পর্যায়ে গ্রাম বেঁচে গেল। এর বিনিময়ে প্রতিবার সতর্কবার্তা জারি করা হলে প্রত্যেক পরিবারকে অবশ্যই পশু কোরবানি দিতে হতো। এরপরে পিশাচ দাবি করলো একটি পরিবারের মধ্য থেকে যে কোনো একজন সদস্যকে নরবলি দিতে হবে। রাজা তাও মেনে নিল আর গ্রামকে পুনরুদ্ধার করে ফেলল। প্রজন্মের পর প্রজন্ম প্রতিটি সতর্কবাণী গ্রামটির ভাগ্য নির্ধারণ করে দেয়। গ্রামের এই সার্কেলিং থেকে কেউ বের হতে পারে না। যদি এবারও অনুষ্ঠানটি সম্পূর্ণ করে তবেই সেই দানব দুর্গের ভেতরে থাকবে, না হলে সে দুর্গের বাইরে এসে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। তাই আত্মত্যাগই একমাত্র সমাধান। পণ্ডিত বলে, যদি আমরা বাঁচতে চাই তবে আমাদের উৎসর্গ পাঠাতে হবে। গ্রাম পঞ্চায়েতের একজন ব্যক্তি বলে, আমরা যে কারোর নাম তুলে ফেলবো, তবে আপনাদের পছন্দ হোক বা না হোক আমাদের বলি দিতেই হবে। এই বলেই সে রওনা করে। এদিকে বাবু খেয়াল করে অনেক রাত হয়ে যাওয়ার পরেও গ্রামের মানুষ এখনো এই রাস্তা দিয়ে পায়চারি করছে। তাই সে একদল ব্যক্তিকে থামিয়ে বলে, তোমরা সারা রাত ভর এভাবেই পায়চারি করবে নাকি? আমি তো আমার স্বপ্নের নায়িকাকে নিয়েও কল্পনা করতে পারছি না শুধুমাত্র তোমাদের জন্য। গ্রামের লোকজন বলে, গ্রামে কি ঘুরপাক খাচ্ছে, তুমি কিছুই জানো না এই সম্পর্কে? পরশুরাম সেই দুর্গের কাছে গিয়েছে, সে নাকি সেই দুর্গে প্রবেশ করবে। এদিকে দেখা যায় দুর্গের কাছাকাছি গ্রামের সকলেই চলে এসেছে। গ্রাম পঞ্চায়েতের ব্যক্তি পরশুরাম নিজের পকেট থেকে সেই চাবিটি বের করে একটা পাথরে স্পর্শ করে। সাথে সাথেই আলোর ঝলকানিতে মাটিতে একটা খণ্ডলিপি পড়ে যায়, যেখানে পরবর্তীতে কার বলি হবে তার নাম লিপিবদ্ধ রয়েছে। এই কাহিনী 500 বছর ধরে হয়ে আসছে। গ্রামের সকলেই বিভিন্ন রীতি নেওয়াজ শুরু করেছে। সকলের মনে একটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে, না জানি কার নাম ভেসে ওঠে। কারণ যার নাম ভেসে উঠবে তাকে তো রাক্ষসের দুর্গে চলে যেতে হবে। নানা অভিজ্ঞ পণ্ডিত মশাইরা এ বিষয়ে গবেষণা শুরু করে। দীর্ঘক্ষণ নানা বিচার বিবেচনা করা শেষ হলে পুরো গ্রামবাসীর সামনে নাম অ্যানাউন্স করা হয়। নাম শুনে ভয়ে বালু দৌড়াতে দৌড়াতে বাবুর কাছে চলে আসে। দেখা যাচ্ছে গ্রামের অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বালু বলে, কার নাম অ্যানাউন্স করেছে? নিশ্চয়ই আমার নাম, আমি জানতাম এমন কিছুই হবে, তারা তো আমার পেছনেই লেগে রয়েছে। বালু হাঁপাতে হাঁপাতে বলে, গঙ্গা দাদুর নাম অ্যানাউন্স করেছে। এ কথা শুনে বাবু যেন আকাশ থেকে পড়ে, কারণ গঙ্গা দাদুর বয়স প্রায় 80 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। সে তো ওই দুর্গের ভয়েই আগেই মারা যাবে। তাহলে তাকে কেন পাঠাতে হবে? ইচ্ছাকৃত ভাবেই তো পুরো গ্রামবাসীরা তাকে মেরে ফেলার জন্য এই কাহিনী তৈরি করেছে। তাই যে করেই হোক আমাদের দাদুকে বাঁচাতে হবে। এই বলেই দুজনে গঙ্গা দাদুর বাড়িতে চলে যায়।
এরপর তাকে সেখান থেকে দ্রুত পালিয়ে নিয়ে যেতে বলে, কারণ পুরো গ্রামবাসী তাকে নিয়ে কোনো এক পরিকল্পনা করছে। গঙ্গা দাদু বলে, আমি এখান থেকে কোথাও যাব না, কারণ আমার এখন বিয়ে প্রয়োজন। দুই বন্ধু চাচাকে লাল পানির লোভ দেখিয়ে কোলে করে নিয়ে পালাতে শুরু করে। তবে তৎক্ষণাৎ গ্রামবাসী চলে আসে। আর কোনো উপায় না থাকা সত্ত্বেও তারা দাদুকে গ্রামবাসীর হাতে হ্যান্ডওভার করে দেয়। বাবু এই বিষয়টা নিয়ে খুবই আপসেট রয়েছে। সে চাইলেও আর কিচ্ছু করতে পারবে না। পণ্ডিত মশাইয়ের এমন কর্মকাণ্ডের জন্য তার মেয়ে লক্ষ্মীকে বাবু রেগে অনেক কথা শুনিয়ে দেয়। বাবু চলে যাওয়ার পর লক্ষ্মী মনে করে, বাবা একবার বলেছিল এই বিপদের জন্য অন্য একটি রাস্তা রয়েছে, তবে সেই বিষয় সম্পর্কে কাউকে বলা যাবে না। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে লক্ষ্মী দ্রুত বাড়িতে চলে যায়। এদিকে দুর্গের সামনে ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠান পালন করা হচ্ছে। বাবু দাদাকে বিষয়টা বোঝাতে তার বন্ধুকে নিয়ে ঢাকঢোল বাজাতে বাজাতে দাদুর কাছে এসে দাঁড়ায়। এরপর পুরো ব্যাপারটা কানে কানে বলার চেষ্টা করে। তবে এইসবের মধ্যেই দাদু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দাদুর মৃত্যু নিয়ে গ্রামের সকলেই বাবুর ওপর দোষারোপ করতে শুরু করেছে, কারণ এবার বলিদানের শিকার কে হবে এই বিষয় নিয়ে সকলেই চিন্তিত। আবারও সেই খাতা খোলা হয়, সেখানে এবার বালুর নাম উচ্চারিত হয়। ব্যাস, বন্ধুত্ব ভয়েই অবস্থা খারাপ হয়ে যায়। পরশুরাম জোর করে বালুকে এ বিষয়ে রাজি করাতে গেলে বাবু রেগে বলে ওঠে, আমার বন্ধু কোথাও যাবে না, তোমাদের এসব প্রদীপ নিভিয়ে ফেলো। এসব কুসংস্কারের ফলে আমি আমার বন্ধুর প্রাণ যেতে দেব না। এরই মধ্যে সেখানে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। পণ্ডিত বলে, আর 1 ঘন্টার মধ্যে বালুকে দুর্গের ভিতর প্রবেশ করাতে হবে, আর না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এটাই আমাদের পূর্বপুরুষের লিখে যাওয়া সত্য ঘটনা। বাবু বলে, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে ভেতরে কেউ আছে বা কোনো আওয়াজ শোনাতে পারেন, তাহলে আমি নিজেই ওই দুর্গের মধ্যে যাব। সাহস থাকলে এই বিষয়টা প্রমাণ করে দেখান। এই বলে সেখানে থাকা একটি প্রদীপ হাত দিয়ে নিভিয়ে দেয়। সাথে সাথেই দুর্গের মধ্যে থেকে ভয়ঙ্কর এক গর্জনের আওয়াজ পাওয়া যায়। পণ্ডিত বলে, তোমার এই কর্মকাণ্ডের জন্য অবশ্যই তোমাকে ভুগতে হবে। বীরবাবুকেই বলি হতে হবে, যেহেতু তিনি প্রদীপটি নিভিয়েছেন। অন্যদিকে বাবুর যে বলি হবে এই কথাটা লক্ষ্মীর কান পর্যন্ত পৌঁছে যায়। লক্ষ্মী দ্রুত দৌড়ে দুর্গের কাছে রওনা করে। এদিকে বাবুর বলির জন্য সাজানো হচ্ছে সবকিছু। এসব দেখে বিদেশি বাবুর তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতক্ষণে লক্ষ্মী চলে এসেছে। তবে পণ্ডিত মশাই তার মেয়েকে কোনোভাবেই ওইদিকে যেতে দিচ্ছেন। গ্রামবাসীরা জোর করে বাবুকে দুর্গের দরজার সামনে আনতেই সেই বিশাল দরজা আপনা আপনি খুলে যায়। বাবু ভেতরে পা দিতেই দরজাটা নিজে নিজে আবার বন্ধ হয়ে যায়। বাবু নিজের ভয়কে কন্ট্রোল করে হাতের আর গলার জিনিসপত্র ফেলে দেয়। এরপর পুরো দুর্গ ঘুরে দেখতে শুরু করে। তার মনে হচ্ছিল আশেপাশে অদ্ভুত কিছু ঘটছে, তবে সে কাউকে দেখতে পাচ্ছিল না। তার উপর থেকে কিছু একটা বারবার যাতায়াত করছিল, তবে এত স্পিডে যাতায়াত করছিল যে সে কিছুই বুঝে উঠতে পারছে না। আচমকা তার সামনে বিশাল একটা ধারালো বল এসে পড়ে। বাবু ভয়ে হাত সামনে রাখতেই বলটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। বাবু মনে করে এইটা হয়তো তার হাতের পাওয়ার, কিন্তু না, বলটা আবারও তার দিকে এগিয়ে আসতে শুরু করে। সে কোনো মতেই বলের হাত থেকে দৌড়ে বেঁচে যায়। তবে গেমিং সাইডের মতো যেন সে অন্য আর এক ধাপে চলে আসে। এখানে মূর্তিগুলো বাবুকে মারার চেষ্টা করছে। বাবু এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ওঠে, এভাবেই কি তোমরা তোমাদের অতিথিদের আপ্যায়ন করো? এভাবে যদি চলতে থাকে আমি কিন্তু বাড়ি চলে যাব। আবার নিজে নিজে মনে মনেই বলে ওঠে, কিন্তু এই রাস্তা থেকে আমি বেরোবো কি করে? এই বলেই অন্ধকারের মধ্যে দেয়াল ঘেঁষতে ঘেঁষতে হাঁটতে শুরু করে। আলোর মধ্যে চলে আসলে দেখতে পায় অন্য আরেকটি দুর্গে প্রবেশ করেছে। চারিপাশে যেন আতঙ্কের ছাপ। এই মুহূর্তে বাবুর পকেটে কেউ একজন হাত লাগায়। বাবু সামনে সেই ব্যক্তিকে দেখে চিৎকার করে ওঠে। বাবুর চিৎকার দেখে সেই ব্যক্তিটিও ভয় একসাথে আওয়াজ দিয়ে ফেলে। এক পর্যায়ে দুজনেই বুঝতে পারে তারা ভয় আওয়াজ করে ফেলেছে। অপর ব্যক্তি বাবুকে বলতে শুরু করে, ব্যবসায়িক সূত্রে আমি ইন্ডিয়াতে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে এসেছি। নিজের সম্পর্কে অনেক ধরনের বড় বড় কথাও বলতে থাকে সে। সেই ব্যক্তির পরনে থাকা শার্ট দেখে বাবু বুঝতে পারে এ হচ্ছে নিখোঁজ হওয়া সেই সমু, যাকে খুনের দায় গ্রামবাসীরা বাবুকে সন্দেহ করেছিল। বাবু সমুর কলার ধরে বলে, তোমার জন্য তোমার স্ত্রী আমার কাছ থেকে প্রতিদিন 250 রুপিস নেয়। তোমার জন্য আমাকে একঘর হতে হয়েছে। কাহিনী কি, সব খুলে বলো তো। সমু বলে, এই সবকিছুই আমার স্ত্রীর প্ল্যান ছিল। আমি একজন চোরা কারবারি। সেদিন রাতে আমার স্ত্রী টেনে হিসড়ে আমাকে এই দুর্গের সামনে নিয়ে চলে আসে। ওই সময় শার্টের একটা অংশ গাছের সাথে কাটায় লেগে ছিঁড়ে যায়। আমার স্ত্রী আমাকে এই দুর্গের পেছনের রাস্তাটি বলে দেয়। আসলে সে রামনাথের বাড়িতে এই ব্যাপারে জানতে পেরেছিল। নিজেকে লুকিয়ে রাখতে স্ত্রীর প্ল্যানিং মতো আমি পেছনের রাস্তা দিয়ে এই দুর্গে প্রবেশ করি। মনে অনেক ভয় নিয়ে আমি দুর্গের মধ্যে প্রবেশ করি। তবে কিছু দূর যাওয়ার পর আমার ভয় আরো বেড়ে যায়। তাই আমি বাইরে বেরিয়ে আসতে চাইলে অদৃশ্য দেওয়াল যেন আমার রাস্তা আটকে দেয়। সেই থেকেই আমি এখানেই পড়ে আছি। যতটা সহজ মনে করছো এই রাস্তা ততটা সহজ নয়। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমি গত 10 দিন যাবত চেষ্টা করে যাচ্ছি। বাবু বলে, এত বড় দুর্গ, বেরোনোর কি কোনো রাস্তা নেই? সৌম্য বলে, একটা উপায় আছে মনে হয়। এই পাথরটার নিচে একটা গুহা দেখা যাচ্ছে।
হয়তো এই পাথর সরাতে পারলে আমরা দুর্গ থেকে কোনো না কোনো রাস্তা বেরোনোর পেয়েই যাব। দুজনে সেই পাথরটিকে ঠেলে সরানোর চেষ্টা করে। এ সময় তাদের আশেপাশে থেকে একটা পাখি ঘুরঘুর করতে শুরু করে। বাবু হাত দিয়ে পাখিটিকে সরিয়ে দেয়। পরক্ষণেই দেখা যায় পাখিটি ঝলসে গিয়েছে। বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। পেছনে ঘুরতেই সেই পিচাসের আবির্ভাব দেখা যায়, যাকে দেখে দুজনেই পাথরের পেছনে লুকিয়ে পড়ে। পিচাসকে এগিয়ে আসতে দেখে দুজনেই সেই স্থান থেকে আবারও পালানোর চেষ্টা করতে শুরু করে। পালাতে পালাতে এক পর্যায়ে তারা অন্ধকারে ঘেরা একটা কক্ষে চলে যায়। এদিকে গ্রামের মধ্যে লক্ষ্মীকে তার বাবা ঘরবন্দি করে রেখেছে। লক্ষ্মী তার বাবাকে অনেকবার রিকোয়েস্ট করে যেন একটা বারের জন্য একটু ছেড়ে দেয়া হয় তাকে। সে যে বাবুকে ভালোবেসে ফেলেছে এই ব্যাপারটাও সে তার বাবাকে জানায়। তবে বাবা কোনোভাবেই মেয়েকে বাড়ি থেকে বের হতেই দেবে না। এদিকে অন্ধকার দুর্গের মধ্যে সমু নিজের কাছে থাকা ম্যাচলাইট জ্বালায়। আলোতে নিজের পাশে এক কঙ্কাল দেখতে পেয়ে দুজনেই চিৎকার করে ওঠেন। কোনো মতে নিজেদের শান্ত করে সামনে থাকা এক মশালায় আগুন জ্বালিয়ে দেয়। এরপর চারপাশটা ভালো করে দেখতে শুরু করে। হুট করেই দেয়ালে কিছু লেখা দেখতে পায়। লেখাগুলো পড়লে অতীতে সেই রাজার কাহিনীতে চলে যায়। আসলে রাজার যখন রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিল, তখন তারা রাক্ষসের কোনো একটা দুর্বলতার ব্যাপার তদন্ত করতে শুরু করে। সাধারণত সবকিছুরই একটা দুর্বল পয়েন্ট রয়েছে। অনেক তদন্তের পর একজন জাদুকর জানায় এই দুটো ছড়ি দিয়ে পরস্পর সেই দানবকে আঘাত করলেই দানব মৃত্যুবরণ করবে। জাদুকরটি তাকে দুর্বল করার জন্য রাজাকে একটি জাদুমন্ত্রের গুরুও দিয়েছিল। জাদুকরি গুরুটি তাকে কয়েক ঘন্টার জন্য দুর্বল করে দেয়। রাজা যখন সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, তখনই দেখা গেল দৈত্যটি একটি মায়াবী রূপে ধারণ করেছে। সুযোগ বুঝে সকলেই আক্রমণ শুরু করলো। তবে এত মানুষ থাকা সত্ত্বেও সেই দৈত্যের সাথে কেউ পেরে উঠছিল না। এক পর্যায়ে রাজা দৈত্যের পিঠে একটা ছুরি বসায় এবং অপর ছুরি মারতে গেলে দৈত্যের হাতের ধাক্কায় ছুরিটি পিছলে পড়ে যায়। দৈত্য সাথে সাথে পিচাসিনী রূপে রূপান্তরিত হয় আর সেই স্থানে রাজাকে মেরে ফেলে। রাজার এক সৈনিক দূর থেকে এসব দেখে কোনো মতে পিচাসিনীর হাত থেকে সেই স্থান থেকে লুকিয়ে গুহার মধ্যে রয়ে যায়। সেখানে এসে এসব কিছু লিখিত করেছিল। সে বলেছিল তার কাছে একটা লকেট রয়েছে, সেই লকেটের মধ্যে একটা নিশানা রয়েছে। নিশানা অনুযায়ী একটা গেটের সামনে গেলে গেটের দুই পাশে দুটো শিকল একসাথে টান দিলেই ঠিক 5টার দিকে সেই গেটটা তারা খুলতে পারবে। এদিকে বাইরে পণ্ডিত মশাই ওয়াশরুমে গেলে আনন্দ বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। এরপর লক্ষ্মীর দরজা খুলে তাকে বাইরে বেরোতে সাহায্য করে। লক্ষ্মী দ্রুত সেই দুর্গের সামনে চলে আসে। দেখা যায় বালু তার বন্ধুর জন্য দুর্গের সামনে অপেক্ষা করছে। লক্ষ্মী ও বাবার পাণ্ডুলিপি থেকে সেই দুর্গের অন্য রাস্তার ব্যাপারে জেনে গিয়েছিল। তাই তো বালুকে সাথে নিয়ে তারা দুজনে মিলে অন্য রাস্তা দিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করে। ফাঁকি দিয়ে এইখান থেকে বেরোনোর জন্য সেই লকেটটি সমু আর বাবু সাহেব পেয়ে যায়। তারা এই জিনিসটা খোলার জন্য অনেক চেষ্টা করে, তবে কোনোভাবেই তারা খুলে ফেলতে পারে না। তাই কিভাবে কি করবে এ বিষয়ে আবারও কথা বলতে বলতে সামনে চলতে শুরু করে। হুট করে বাবু তার সামনে লক্ষ্মীকে দেখতে পায়। তাকে দেখে বাবু যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। বাবু লক্ষ্মীর কাছে গিয়ে বলে, তুমি আমার জন্য এখানে এসেছো? কেন এসেছো? লক্ষ্মী বলে, আমি যদি এখানে না আসি তাহলে তো তুমি আরো বিপদে পড়ে যাবে। খুশিতে বাবু ভালোবাসার প্রপোজাল দিয়ে বসে লক্ষ্মীকে। লক্ষ্মীও মুচকি হেসে এই বিষয়টা মেনে নেয়। লক্ষ্মী বলে, চলো না আমরা বিয়ে করে ফেলি। এ সময় পেছন থেকে বালু তাকে ডাক দেয়। দেখা যায় তার পাশেই লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। বাবু তো অবাক হয়ে যায়, কারণ তার পাশেও এক লক্ষ্মী রয়েছে আর তার সামনে বালুর কাছেও এক লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। তাহলে আসল লক্ষ্মীটা কি? চোখের পলকে পিচাসিনী নিজের রূপে চলে আসে। সমু দূর থেকে দেখে বলে, আমি চাই তোমরা তোমাদের ফ্যামিলি প্ল্যানিং করো। আমি যাই বাবা। বাবু ভয়েই শেষ। নিজের হাতটাও পিচাসিনীর হাত থেকে ছাড়াতে পারছে না। সকলেই এসে বাবুকে টানতে শুরু করে, তবে তাতে কোনোই লাভ হয় না। পাশে একটা মন্ত্রযুক্ত দড়ি দেখে লক্ষ্মী সেই দড়িটি তাদের মাঝ বরাবর ফেলে দেয়। সাথে সাথে পিচাসিনী গায়েব হয়ে যায়। তারা সকলেই পালাতে শুরু করে। কোনো মতে তারা একটি স্থানে গিয়ে থামেন। এদিকে সমুর স্ত্রী সাবিত্রীকে নিয়ে বালু আর তার মধ্যে ক্যাচাল বেঁধে গিয়েছে। আসলে সাবিত্রী ডাবল টাইমিং করছিল আর কি। যাই হোক, লক্ষ্মী তাদেরকে থামিয়ে বলে, তোমরা এখানে এসব ভেজাল করলে ভূত কিন্তু আমাদের কাছে চলে আসবে। আমি এখান থেকে বের হওয়ার আরো একটা উপায় জানি, তবে আমাদের খুব সাবধানে এগিয়ে যেতে হবে। বাবুর মনে পড়ে দেয়ালে পড়েছিল এক সৈনিক এখানকার ম্যাপের একটা লকেট ভুলবশত ফেলে রেখে গিয়েছে। পরে সেই লকেটটি তারা হাতে পেলেও খুলতে পারেনি, তাই লক্ষ্মীর হাতে তুলে দেয়া হয়। অবশেষে তারা সেই লকেটটি খুলে ভিতরে থাকা ম্যাপটি বের করে নিয়ে আসতে সক্ষম হয়। ম্যাপ দেখে তারা একটা দরজার সামনে চলে আসে। ভালো করে দেখলে বুঝতে পারে এই দরজাটা কোনোভাবেই খোলা সম্ভব নয়। বাবু বলে, সৈনিক বলেছে একা থাকায় সে ছোড়া ঘরের দরজাটা খুলতে পারেনি, তাই আমাদের যা করতে হবে একসাথে করতে হবে। এই দরজা খোলার জন্য দুপাশে দুটো শিকল রয়েছে, তাদের সেই রাস্তা খুঁজে বের করে একই টাইমে শিকল দুটো টান দিতে হবে। এরপর তারা দুই দলে বিভক্ত হয়ে যায়।
কথা থাকে ঠিক 5টায় তারা একই সময়ে দরজার শেকল ধরে টান দেবেন। সমু আর বালু একদিকে যায়, লক্ষ্মী আর বাবু অপর দিকে যায়। হুট করে লক্ষ্মী আর বাবু সেই দানবের আওয়াজ শুনতে পায়। বাবু বলে, আমি 10 দিনের জন্যই কেন বা বিদেশ থেকে এখানে আসলাম? সমুর শার্টের ছেঁড়া কাপড় কেন আমার শরীরে লেগে গিয়েছিল? আবার এই দুর্গে আসার কথা অন্যদের থাকলেও ঘটনাচক্রে কেন আমি এই দুর্গে প্রবেশ করলাম? এই সব কিছুই কি কাকতালীয়? অন্যদিকে বালুর সামনে সেই ভূত এসে গিয়েছে। তারা কোনো মতে সেই ভূতের কাছ থেকে পালাতে শুরু করে। যাই হোক, দুই দলই অনেক কষ্টে সেই কাঙ্ক্ষিত রুম পেয়ে যায়। ভূত পেছনে থাকা সত্ত্বেও কোনো মতে ঠিক 5টা বাজতেই তারা সেই দরজার শেকল ধরে দুই পক্ষই টান দেয়। সাথে সাথেই দরজাটা খুলে যায়। অবশেষে তারা দুই দল একটি কক্ষে একত্রিত হয়। সেখানে সেই রাক্ষসের বিরুদ্ধে রাজার যুদ্ধ হয়েছিল। সেখানেই সকলে হাজির হয়। সৈনিকের কঙ্কালগুলো এখনো ঠিক ওভাবেই পড়ে আছে, অস্ত্রগুলো মাটিতে লুটিয়ে রয়েছে। তারা সকলে মিলে এই বিষয়টা ভালো করে লক্ষ্য করতে শুরু করে। অবশেষে তারা সেই পাউডারযুক্ত অস্ত্রটি পেয়ে যায়। লক্ষ্মী তার পাণ্ডুলিপি দেখে বলে, এই অস্ত্রটি খুবই শক্তিশালী। সূর্য ডোবার আগেই এই অস্ত্র ব্যবহার করতে হবে, তা না হলে আর কাজ করবে না। তাই আমাদের হাতে সর্বোচ্চ 10 মিনিট রয়েছে। এরই মধ্যে তাদের পেছনে সেই পিচাসিনী চলে আসে। সকলেই লুকিয়ে পড়ে। বাবু ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে গেলে দানবটি উল্টো তাকেই আঘাত করতে শুরু করে। বাবু লক্ষ্মীকে নিয়ে পালাতে শুরু করে। এদিকে অন্য দুজন ভয়ে দানবের সামনেও যেতে পারছে না। এক পর্যায়ে দানবটি লক্ষ্মীকে আঘাত করলে লক্ষ্মী ছিটকে দূরে পড়ে যায়। এ সময় লক্ষ্মীর পা একটা যন্ত্রের সাথে বেঁধে যায়। তাই তো সে তার পা ছাড়াতে পারছে না, যার জন্য তার পায়ে থাকা নুপুরের আওয়াজ হচ্ছিল। আর এই আওয়াজে দানব যেন শান্ত হয়ে গিয়েছে। এই বিষয়টা দেখে বাবুর কিছু একটা মনে পড়ে। সে দৌড়ে গিয়ে নিজের হাতে থেকে পাউডার যুক্ত অস্ত্রটি ফেলে দেয়। এরপর দানবের শরীর থেকে সেই 100 বছরের পুরনো অস্ত্রটি তুলে উপড়ে ফেলে। এতে দানব প্রচন্ড রেগে তার দিকে ধেয়ে আসতে শুরু করে। বাবু তার পকেট থেকে দ্রুত একটা নুপুর বের করে দানবের হাতে দেয়। নুপুরটি হাতে নিয়ে দানব শান্ত হয়ে যায়। আসলে অতীতে বলিদান দিতে ছোট্ট একটি বাচ্চা মেয়েকে রেখে দেওয়া হয়েছিল দুর্গাতে। বাচ্চা মেয়েটির মায়ে পড়ে যায় দানব। প্রথমে মেয়েটি তাকে দেখে ভয়ে কান্না করতে শুরু করে। এরপর যখন দানব মানুষ রূপে মেয়েটির সামনে আসে, মেয়েটি তাকে দেখে হেসে ওঠে। সময়ের সাথে সাথে দানব নিজের সন্তানের মতো করে মেয়েটিকে বড় করতে শুরু করে। প্রতিদিন বিকেল 5টার সময় মেয়েটির আবদারে পেছনের একটা দরজা খুলে দেয়া হতো। এরপর বেশ কিছুক্ষণ মেয়েটি বাইরের পরিবেশে একা একাই খেলাধুলো করত। এভাবেই মেয়েটা অনেকটা বড় হয়ে যায়। একদিন হুট করেই রাজা এবং তার সৈন্যরা দানবের উপর আক্রমণ করে বসে। ঠিক সেই মুহূর্তে মেয়েটির গায়ে একটা তীরও লেগে যায়, যার জন্য মেয়েটি মারা যায়। আর এই বিষয়টা দানব সহ্য করতে পারেনি। এরপর থেকেই সে যেন হিংস্র হয়ে উঠেছে। আজ অনেক বছর পর নিজের মেয়ের নুপুর পেয়ে সে যেন নিজের মেয়েকে ফিরে পেয়েছে। তার আত্মার শান্তি হয়। সাথে সাথে দানব ধূলিসাৎ হয়ে যায়। মূলত গ্রামবাসীর কাছে যখন 500 বছর আগের ঘটনা বাবু জানতে পেরেছিল, তখন তো শুনেছিল বাচ্চা মেয়েটিকে বলিদান হিসেবে দুর্গে রেখে দেওয়া হয়েছে। তবে দুর্গে আসার পর বেশ কিছু জায়গায় ছোট খেলনা বাচ্চা মেয়ের হাত পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। তাতে বুঝতে পারে দানব হয়তো মেয়েটিকে বাঁচিয়ে রেখেছে। এক পর্যায়ে নুপুরও পেয়ে যায়। তখন বাবুর কাছে পুরো ঘটনাটা পরিষ্কার হয়ে যায়। তাই তো সে অতৃপ্ত আত্মাকে শান্তি দিয়ে সেই দুর্গ থেকে মুক্তি করে দেয়। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।